হ্যাঁ জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। চলো আগের দুটি ক্লাসে আমরা একটি ক্লাসে 3.1 এক্সারসাইজ দেখেছিলাম, সাথে সাথে কনসেপ্টও দেখেছিলাম। আর দ্বিতীয় ক্লাসে আমরা 3.2 এক্সারসাইজ এবং তার কনসেপ্টটা দেখেছিলাম যে কীভাবে গ্রাফিক্যালি বা লৈখিকভাবে কীভাবে আমরা দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণকে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে আরও যে এখন যে বীজগণিতের যে কয়েকটি পদ্ধতি মানে অ্যালজেব্রা ইউজ করে, তাহলে সেগুলো হলো যেমন প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণনের পরে এই তিনটাও। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা প্রতিস্থাপনটা আজকে দেখব, মানে অনুশীলনী 3.3 যেটার উপরে বেস্ট করে আছে সেটা দেখব। খুব ইজি, মানে আমি প্রথমে একটা সলভ করিয়ে দেব, এই সমাধানের সাথে সাথে তোমরা বুঝে যাবে যে প্রতিস্থাপন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, যেমন উদাহরণ 7-এ আমাদের কি দেওয়া আছে, উদাহরণ 7টা আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করব। ঠিক আছে, আমরা লৈখিক পদ্ধতি আর ইউজ করব না। তাহলে যেমন দেওয়া আছে জোড়ারৈখিক সমীকরণগুলোর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। সমীকরণগুলো কি দেওয়া আছে তোমরা এখানে দেখো, আমি এখান থেকে দেখছি। একটা আছে যেমন 7x - 15y = 2, একটা আছে 7x - 15y = 2, আরেকটা কি, এটাকে আমরা প্রথমে 1 ধরে নেব। ঠিক আছে, আমি কিন্তু সলিউশন লিখছি না, উদাহরণ 7 মানে আমি অলরেডি সলিউশনই করাচ্ছি। ঠিক আছে, উদাহরণ 7 লিখে যে আমার সলিউশন লিখতে লাগবে এমনটা নয়, যদিও তোমাদের দেওয়ার ইচ্ছা থাকলে তোমরা দিতে পারো। আর আরেকটা আছে কি x + 2y = 3, x + 2y = 3, এই দুইটা। ঠিক আছে, তাহলে কি করতে হয়, আসলে যে কোনো দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটি থেকে আমরা মানে একটা চলকের মান অন্য একটি চলকের আকারে বের করব। মানে মান কীরকম হয় আমরা জানি, যদি ধরে নাও আমি এখানে এক্স এর মান, তাহলে আমরা সলভ করে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখেছি যে এক্স বা ওয়াই এগুলোর মান কী আসে, 3/2 বা 5 এরকম কিছু সংখ্যা এরকম আসে, এগুলো হলো তাদের এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, মানে ধ্রুবক, মানে এটাই তার মান হবে। কিন্তু এখন আমরা কি করব, যেহেতু এখানে দুইটি চলক, তাই আমাদের এই একটি সমীকরণ থেকে আমরা কখনো এরকম কোনো মান পেতে পারবো না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রথমে এই যে কোনো একটি চলককে হয় ওয়াই না হয় এক্স, না হয় ওয়াই, মানে যে কোনো একটি চলককে অন্য একটি চলকের সাহায্যে তার মানটা লিখে নেব। যেমন ধরে নাও আমরা এক্স এর মান কি পেলাম, 2/3 + 5y এরকম পেয়ে গেলাম। মানে একটি চলকের মান এই যে 2/3 তো আছে, কিন্তু এই 5yটাও আছে, মানে একটি চলক আকারে পেয়ে যাব। তাহলে প্রথমে এটা করব। আর আমরা কোনটা সমীকরণ ইউজ করব সেটা আমাদের সুবিধা অনুযায়ী, যেমন এখান থেকে দেখছি যে কোনো একটি যদি আমরা চলকের মান বের করি, যদি এক্স এর বের করতে যাই তাহলে প্রথমে 15y সেদিকে নিয়ে যাবো, এরপর 7 দিয়ে ডিভাইড, বা ওয়াই এর বের করতে হলে ঠিক তেমনই 7xকে সেদিকে নিয়ে যাবো। কিন্তু দ্বিতীয় সমীকরণকে যদি আমরা ইউজ করি তাহলে কি হয় দেখো, এখানে যদি আমি মনে করি যে আমি এক্স এর মানটা বের করব, তাহলে কি হবে, সিম্পল কিছু না, x = এখানে 3 আছে, তো এখানে 2y সেদিকে নিয়ে যাব, এই হয়ে গেল x এর মান, অন্য একটি চলকের আকারে x এর মান হয়ে গেল, কিছু করতেই লাগলো না। তাই দুটি সমীকরণ দেখে যেটা থেকে আমরা ইজিলি আমরা করতে পারবো সেটা চুজ করব। ঠিক আছে, তাহলে চলো প্রথমে কি করব, আমরা 2 নম্বর সমীকরণকে ইউজ করব, আর সেখান থেকে আমরা x এর মানটা বের করব, কারণ y এর মান বের করা থেকে x এর মানটা বের করা একটু সহজ এই ক্ষেত্রে। তাহলে চলো আমরা দেখি সমীকরণ 2 থেকে, সিম্পল সমীকরণ 2 থেকে কি পাই, আমরা পাই যে x = 3 - 2y, বাস হয়ে গেল। আর যে এই যেটা সেটাকে আমরা কি সমীকরণ নাম্বার 3 দিয়ে দেবো, 3 নম্বর সমীকরণ। এটা শেষে কাজে আসবে যখন আমরা y এর ভ্যালু বের করে নেব এখন, তারপরে সেই ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে আমরা কিসের মান পেয়ে যাব, এক্স এর ভ্যালু বা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন কি করব দেখো, এখন 2 নম্বর সমীকরণ ইউজ করে তো আমরা এটা করেছি, এখন এই যে মান সেই এক্স এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই, মানে এক সমীকরণ ইউজ করলে অপর সমীকরণে আমরা মানটা বসাই। যেখানে তো 2 নম্বর সমীকরণ ইউজ করেছি, তাহলে যে মানটা এসেছে সেটা আমরা কিসে বসাবো, এই 1 নম্বর সমীকরণে বসাবো। এরকম মানে 1 নম্বর সমীকরণে বসালে কি হবে দেখো, এখন আমরা বলি সমীকরণ এরকম বলতে পারি যে এক্স এর মান সমীকরণ 1-এ বসাই, সিম্পল। তাহলে বসালে কি হবে, আমাদের এই যে এক্স এর এই মানটা কি 3 - 2y, তাহলে 1 এর মধ্যে এই এক্স এর জায়গায় আমরা 3 - 2y বসিয়ে দেবো,
তাহলে কি হবে 7 x এর জায়গায় 3 - 2y, এই 3 - 2y কোথায় থেকে এসেছে, এই যে x, আর মাইনাস 15y ইকুয়াল টু 2। এই এখন এখান থেকে আমরা সলভ করে যাব, কারণ এখানে দেখো শুধু একটা চলক আছে y, x চলে গেছে, x নেই। তাহলে যদি একটা চলক থাকে তাহলে এরকম আমরা একটা চলক থাকলে তার এক্সাক্ট ভ্যালু আগে যেভাবে করেছিলাম এভাবে একটা আমরা মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি সলভ করি তাহলে কি হবে, এই 321 মাইনাস 7 দুগুণা 14y মাইনাস 15y ইকুয়াল টু 2। আর এখানে কি হবে, এই 21টা সেদিকে সরিয়ে নেব আমি। তাহলে এই চলকগুলো করলে কি হবে, মাইনাস 14 15 29y ইকুয়াল টু এই 2 মাইনাস 21, ঠিক আছে। এদিকে প্লাস আছে, সেদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে আমাদের, y এর মান কি হবে, y, আচ্ছা এক সেকেন্ড, এখানে প্রথমে আমি এই ডান দিকটা সলভ করে নিই। তাহলে কি লিখবো, মাইনাস 29y ইকুয়ালস টু 2 মাইনাস 21 কী হবে, মাইনাস 19 হবে, ঠিক তো। তাহলে এদিকে মাইনাস আর সেদিকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, উভয় পক্ষে আসলে ক্যান্সেল করে নিই, মানে একটু তোমরা শুধু ক্যান্সেল করে নেবে, ঠিক আছে। মানে উভয় দিকে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম তাই ক্যান্সেল হয়ে গেলো, এটা বোঝার দরকার নেই। তাহলে y এর মান কি হবে, 19/29, খুব ইজি। এখন কি করব, এখন যে এই যে y এর মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা কি করব, আমরা সমীকরণ 3-তে বসাবো। এই যে y এর জায়গায় আমরা যদি এই 19/29টা যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি পেয়ে যাব, x পেয়ে যাব। আর সমাধান কি, সমাধান হলো এই দুটি সমীকরণের মধ্যে x এবং y এর এমন কোন মানের জন্য এই সমীকরণ দুটি কি হবে, সন্তুষ্ট হবে। মানে এখানে x এবং y এর কোন মানের জন্য বাম দিকে 2 আসবে, এখানে x এবং y এর কোন মানের জন্য বাম দিকে 3 আসবে, এটাকে বলে সমাধান। তাহলে আমরা অলরেডি y পেয়ে গেছি, এখন এই yটাকে আমরা কি করব, এই 3-তে বসাবো, ঠিক আছে। আমি শেষে এটা করিয়ে দেওয়ার পর আবার একবার এই প্রসেসটা বুঝিয়ে দেবো। এরপরে এটাকেই বলে প্রতিস্থাপন পদ্ধতি, আর বারবার আমরা এই পদ্ধতি দ্বারা এই অনুশীলনীটা করব, ঠিক আছে। এখন কি করি দেখো, এখানে লিখি যেমন y এর মান সমীকরণ 3-তে বসাই। তাহলে যদি বসাই কি হবে, আমরা পাবো যে x ইকুয়াল টু 3 মাইনাস 2, y এর জায়গায় কি হবে, এই যে 19/29। এখন একটু যদি সলভ করি আমরা, x ইকুয়াল টু কী হবে, 3 মাইনাস আর 2 19 38/29। এখন যদি একটু এলসিএম নিয়ে সলভ করি তাহলে কী হবে, 29 আর 3 3 90, 90 থেকে 3 কম মানে 87, মানে এই 29 × 3। তোমরা অলরেডি ভগ্নাংশ যোগবিয়োগ পারো, যদি না পারো আমার বেসিক ম্যাথস বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি ভগ্নাংশ কীভাবে যোগবিয়োগ করতে হয় বা এমনি সংখ্যা কীভাবে, এই যে এখানে আমি করেছিলাম এই যে 14 আর 15কে কীভাবে আমি যোগ করে নিলাম সেগুলো। এলজেব্রার ক্লাসটা আমি এখনও নিইনি, কয়েকদিন পরে আমি সেটাও নিয়ে নেবো। তাহলে তোমরা এলজেব্রা মানে এক্স ওয়াই এগুলো যোগ বিয়োগ পূরণ ভাগ হলে কীভাবে করতে হয় সেটাও বুঝে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, 29 × 3 হয়ে যাবে 87 মাইনাস 38, আর রেজাল্টটা কী হবে 17। তাহলে 7 9 মানে 17 থেকে 8 গেলে 9, আর 7 থেকে 3 গেলে 4/29, এ হয়ে যাবে আমাদের কমপ্লিট রেজাল্ট। তাহলে কি বলেছিল যে রৈখিক প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো, আমরা তাহলে বলবো অতএব 1 এবং সমীকরণ 1 এবং 2 এর সমাধান হলো x ইকুয়াল টু 49/29 এবং y ইকুয়াল টু 19/29। খুব ইজি না? তাহলে আমরা কি, বা আমরা যদি একটু শর্টকাট বলতে চাই তাহলে এরকমও বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান হলো। নির্ণয় মানে কি, আমাদেরকে বলেছিল যে নির্ণয় করো সমাধান, তাহলে নির্ণয় মানে যে সমাধান নির্ণয় করার পর যেটা এসেছে সেটা, মানে একটু লেখাটা কম লাগবে, বেশি লাগবে না। এই হয়ে গেল, ঠিক আছে। আরও একটা মানে এই সমাধানকে আরও এভাবে লেখা যায় যে অতএব নির্ণয় সমাধান হলো কি, আমরা এভাবে লিখতে পারি, এটা তোমরা নোট হিসাবে লিখে নেবে যদি কখনো দরকার পড়ে, যে এরকম 49/29 আর 19/29। উদাহরণে এটি কি বলছে দেখো, বলছে যে 3.1 এর যে প্রথম প্রশ্ন যেটা, সেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করব। আমরা 3.1 যখন করেছিলাম তখন আমরা অলরেডি দুইটা সমীকরণ পেয়ে গেছিলাম। সেই সমীকরণ দুইটা কী ছিল, তাহলে
তো আমাদেরকে বলছে যে সমস্ত প্রশ্নটা আমাদেরকে করতে হবে। তাহলে আবার আমরা সমীকরণ বানিয়ে নিই, কি হবে? কিছু হবে না। রহিম তার মেয়েকে বলল, 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তার 7 গুণ ছিল, এবং এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার বয়সে 3 গুণ হবে। এই অবস্থাটি বীজগণিত এবং মানে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা কি বলি? আমরা প্রথমে ধরি কি রহিমের বর্তমান বয়সটা কি? বর্তমান বয়স তো জানা নেই, তাহলে 7 বছর পূর্বে এবং পরে তো পরের কথা। তাহলে আমরা বলি যে রহিমের বর্তমান বয়স x বছর, সিম্পল ধরে নিই, জানা নেই তো, তাহলে x বছর ধরে নিলাম। এবং তার মেয়ের বর্তমান বয়স কি ধরে নেব? y বছর ধরে নেব। কি আছে? বর্তমান বয়স ইকুয়াল টু y বছর। এই হয়ে গেল। এরপরে আমাদেরকে প্রশ্ন মতে কি বলছে? রহিমের 7 বছর পূর্বে রহিমের যে বয়স, রহিম বলছে তার মেয়েকে যে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তার 7 গুণ ছিল। মানে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল তা আমার বয়সের কত গুণ ছিল? না মানে রহিম তার মেয়েকে বললো 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল, মানে তোমার যত বয়স ছিল আমার বয়স তখন তার 7 গুণ ছিল, মানে তোমার বয়সের 7 গুণ ছিল আমার বয়স। তাহলে রহিমের বয়স কত ছিল 7 বছর পূর্বে? রহিমের 7 বছর পূর্বে বর্তমান বয়স যদি x হয়, তাহলে 7 বছর পূর্বে তার বয়স হবে x - 7। তাহলে রহিমের বয়স 7 বছর পূর্বে রহিমের বয়স তার মেয়ের বয়সের কত গুণ ছিল? 7 গুণ ছিল। তাহলে তার মেয়ের বয়স 7 বছর পূর্বে কত ছিল? 7 বছর পূর্বে তার মেয়ের বয়স যদি বর্তমান y হয়, তাহলে 7 বছর পূর্বে y - 7। এবং সেই তার মেয়ের 7 বছর পূর্বের যে বয়স, সেই বয়সের কত গুণ? 7 গুণ, মানে 7 পূরণ করে দিলাম। রহিম কি বলছে? 7 বছর পূর্বে তোমার যে বয়স ছিল, ঠিক আছে, তা আমার বয়স তোমার বয়সের 7 গুণ ছিল, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে 7 বছর পূর্বে রহিমের এই বয়স তার মেয়ের বয়সের কত গুণ হলো? 7 গুণ হলো। সিম্পল। এখন এখান থেকে আমরা একটু সলভ করব। সলভ করে আমরা একটা যেমন x - 7 = 7y - 49 এরকম হলো। আর x - 7y = -49 +7, তাহলে কি হবে? x - 7y = -42। এই হয়ে গেলো। আমরা 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি আর কি বলেছে প্রশ্নতে? যে রহিম আবার বললো যে এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার বয়সের 3 গুণ হবে। রহিম বলছে বর্তমানে যে বয়স আছে তা থেকে 3 বছর পরে আমার যে বয়স হবে তা তোমার বয়সের 3 গুণ হবে। তাহলে 3 বছর পরে রহিমের বয়স কি হবে? এখানে লিখে দিই, এবং 3 বছর পরে রহিমের বয়স হবে x + 3। সেই বয়সটা তার মেয়ের বয়সের কত গুণ হবে? তার মেয়ের বয়স 3 বছর পরে কত হবে প্রথমে দেখে নিই। 3 বছর পরে হবে y + 3, এবং সেই বয়সের কত গুণ হবে? তার বয়স 3 গুণ। জানেই তো, রহিমের বয়স 3 বছর পরে তার মেয়ের বয়স 3 বছর পরে যেটা থাকবে তার কত হবে? 3 গুণ হবে। এবং এটাকে যদি আমরা একটু সলভ করি, x + 3 = 3y + 9, আর কি হবে? x - 3y = 9 - 3, তাহলে কি হবে? x - 3y = 6। সিম্পল হয়ে গেল। এখন আমরা কি করি? প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে এই দুইটাকে সলভ করে আমরা x এবং y এর মান বের করি। তাহলে চলো এই দুইটা থেকে আমরা চুজ করতে লাগবে কোনটি থেকে সহজে আমরা যে কোনো একটি চলকের মান বের করতে পারবো। এখন দেখো 1 এবং 2 উভয়ের ক্ষেত্রে আমরা এই x = -7 হয়, শুধু x এর মান বের করতে এক লাইন লাগবে। এখানে কি লাগবে? x = -42 + 7y। এখান থেকে যদি বের করি x = 6 + 3y, তাহলে যে কোনো একটি চুজ করতে পারবো। তাহলে আমি কি করব? 1 নম্বরটা সিলেক্ট করব, ঠিক আছে, চুজ করব। তাহলে কি বলবো? সমীকরণ 1 থেকে কি হবে? x = -42 + 7y, এই হয়ে গেল। সেটাকে আমরা কি বলে দিই? 3 নম্বর। এই যে একটু আগে বলেছিলাম একটা চলকের মান বের করে যেটা হবে সেটাকে আমরা সমীকরণ নম্বর 3 দিয়ে দেবো। এখন আমরা কি করব? আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে তোমাদের কপিতে। এখন আমরা বলবো এই যে x এর মান, এই যে এখানে যে x = এত বের হয়েছে, এই x এর মান আমরা 1 ইউজ করেছিলাম তো আগে, 1 ইউজ করে তো এই x = এত বের করেছিলাম। তাহলে এই x এর মান আমরা সমীকরণ 2 এ বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে x এর মান 2 এ বসাই, সিম্পল।
বসালে কি হবে দেখো, এক্স এর মান যদি এখানে বসে এক্স ইকুয়াল টু কত -42 + 7y, তাহলে বলবো -42 + 7y, আর এখানে কি আছে -3y ইকুয়াল টু কত আছে 6, তাহলে কি হবে -42 এই দুইটাকে যদি মাইনাস করি তাহলে 4y থাকবে, 7y - 3y ইকুয়াল টু 4y ইকুয়াল টু কি হবে 6, তাহলে -4y ইকুয়াল টু কি হবে দেখো, ঠিক আছে মাইনাস না মানে এখানে +4y, পুরোটা চিহ্ন কি ছিল প্লাস ছিল, এই যে সাতের চিহ্নটা কি প্লাস, তাহলে 4y ইকুয়াল টু কি হবে আমাদের 46 এদিকে চলে যাবে, মানে এখানে 6 + 42, তাহলে হয়ে যাবে 4y ইকুয়াল টু 42 আর 6 40, তাহলে y ইকুয়াল টু কি হবে 48/4, 4 দিয়ে যদি আমরা ভাগ করে দেখো, এই দেখো 4 একে 4, 4 দুগুণে 8, মানে কত হলো আমাদের 12, সিম্পল। এখন এই 12কে আবার আমরা এই y এর মান আমরা 12 পেয়েছি, এই y এর মান আবার আমরা কি করব, আমরা এখন সমীকরণ নম্বর 3 বসিয়ে দেব, খুব ইজি, আগে যে করেছিলাম এরকম করার পর যে একটা চলকে মান বের হয়ে আসবে সেটাকে আবার আমরা সমীকরণ নম্বর 3 বসিয়ে দিত, তাহলে y এর মান 3 বসাই, সিম্পল। তাহলে 3 বসালে কি হবে, x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু -42 + 7y, কিন্তু y এর জায়গায় আমরা এই যে মানটা বসিয়ে দেব, ঠিক আছে +7 ইন্টু y এর জায়গায় কি 12, এই যে কিছু নেই মানে এখানে কি আছে পূরণ আছে, তাই আমি পূরণ দিচ্ছি, তাহলে কি হবে -42 + 7 12 84, 84, তাহলে কত হবে 84 থেকে 42 বিয়োগ হলে থাকবে 42, সিম্পল। এখন x ও পেয়ে গেছি, y ও পেয়ে গেছি। এখন দেখো x কি ছিল রহিমের বর্তমান বয়স, y কি ছিল তার মেয়ের বর্তমান বয়স, প্রশ্ন কি জিজ্ঞেস করছে যে তাদের বর্তমান বয়স কি ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে বের করো, তাহলে আমরা বলবো যে অতএব রহিম এবং তার মেয়ের বর্তমান বয়স ক্রমে 42 বছর এবং 12 বছর, y মানে তার মেয়ে, তাহলে হয়ে গেল প্রতিস্থাপন পদ্ধতি, কত ইজি, এটা লেখ দিয়েও আমরা ঠিক একই রেজাল্ট বের হয়ে আসতো, ঠিক আছে, আর অন্য যে একটি পদ্ধতি আছে সব পদ্ধতি ইউজ করলেও ঠিক একই রেজাল্ট আমাদের বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা উদাহরণ 9টা কিভাবে করা যায় দেখি। এবং উদাহরণ 9-এ কি বলছে দেখো, আগে অলরেডি আমরা উদাহরণ 2-তে দেখিয়ে নিয়েছি যে পেন্সিল এবং রাবারের এরকম সেরকম দাম ছিল, তাহলে আমাদের সমীকরণটা লিখতে হয়েছিল। এখন উদাহরণ 9 আমাদেরকে বলছে ঠিক একই প্রশ্ন দিচ্ছে, এখন সেটাকে পেন্সিল এবং রাবারের দামটা কত ছিল, একটা পেন্সিল এবং একটা রাবারে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নটা কি ছিল আসলে, এরকম ছিল যে 2টি পেন্সিল এবং 3টি রাবারের মূল্য 9 টাকা এবং 4টি পেন্সিল এবং 6টি রাবারের দাম 18 টাকা, প্রত্যেক পেন্সিল এবং প্রত্যেক রাবারের মূল্য কত। তাহলে প্রত্যেক পেন্সিল এবং প্রত্যেক রাবারের মূল্য আমরা জানি না, তাহলে আমরা বলবো যে ধরি, সিম্পল ধরি প্রত্যেক পেন্সিলের মূল্য x টাকা এবং প্রত্যেক রাবারের মূল্য y টাকা। তাহলে প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলছে, 2টি পেন্সিল এবং 3টি রাবারের মূল্য 9 টাকা, প্রশ্নটা দেওয়া আছে, বা এরকম প্রশ্ন মতে এরকম দিতে পারো, শর্টকাট একটু টাইম বাঁচবে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, মানে প্রশ্ন মতে 2টি পেন্সিল এবং 3টি রাবারের মূল্য, একটি পেন্সিলের মূল্য যদি x হয় তাহলে 2টি পেন্সিলের মূল্য 2x হবে, একটি রাবারের মূল্য যদি y হয় তাহলে 2টি রাবারের মূল্য 3y হবে, আর কি বলছে এই দুটাকে মিলে তাদের দাম মানে দুটার যোগফল হবে, 2টি পেন্সিল এবং 3টি রাবারের মূল্যের যোগফল কত টাকা 12 টাকা বোধহয় 9 টাকা, তাহলে এটাকে আমরা 1 দিয়ে দিলাম। এরপরে কি বলছে 4টি পেন্সিল এবং 6টি রাবারের মূল্য, খুব ইজি, একটি পেন্সিল x তাহলে 4টি পেন্সিল আমরা বলবো এখানে কি বলবো, এবং 4টি পেন্সিল 4x, আর কয়টি রাবার 6টি রাবার, তাহলে 6y, একটা যদি 6y হয় 6টার দাম 6y, সেটার দাম কত হবে আমাদের 18 বলছে বোধহয় 18 টাকা, ঠিক আছে। তাহলে এই দুইটা সলভ করে আমরা বের করে নিই কত হবে, আমরা এই দুইটার ক্ষেত্রে যদি দেখি কি হবে
প্রথমটির ক্ষেত্রে আমরা এখান থেকে দেখছি যে কোনো একটি আমরা ইউজ করতে পারবো। আসলে কোনোটির ক্ষেত্রে মানে যে কোনো একটি চলকের মান এক লাইনে বের হয়ে আসছে না, তাই আমি 1 ইউজ করছি, কারণ এখানে বড় বড় সংখ্যা তো এখানে ছোটো আছে। তাই আমরা কী বলবো, প্রথমে কী করতে হয় জানো তো, যে আমাদের যে কোনো একটি চলকের মান অন্য একটি চলকের সাহায্যে বের করতে হবে। কোথায় থেকে, এই দুটি সমীকরণ থেকে যে কোনো একটি আমরা নিতে পারি, যেটা আমাদের ইজি লাগে সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো, প্রথমে আমি সমীকরণ 1টা নিচ্ছি। তাহলে সমীকরণ 1 থেকে কী হবে, 2x + 3y = 9, বা এক লাইন কম করে নিই, কী হবে, আমাদের x এর মান আমি বের করতে চাই। ঠিক আছে, তাহলে কী হবে, 2x = 9 - 3y, 9 এদিকে আমি 3yটা সরিয়ে নিলাম। এখন x এর মান বের করবো, এখানে তো 2x আছে, তাহলে x এর মান কী হবে, x = 9 - 3y/2 হলো /2। এটাকে আমরা কি বলে দিই, 3 বলে দিই। দুইবার তো সেমই করেছি, আবার 3 নম্বরবার ঠিক একইভাবে করছি। ঠিক আছে, সেম। এখন এই যে মান বের হয়ে আসছে সেটা আমরা উপর সমীকরণে বসাই। যেহেতু আমি 1 ইউজ করেছি, আমি 2তে বসাবো। তাহলে আমরা কি বলবো, এখন আমরা বলবো x এর মান 2 বসাই, সিম্পল। যদি বসাই তাহলে কি হবে, x এর মান 2। 2 নম্বর সমীকরণ কি ছিল, তাহলে 4, x এর জায়গায় 9 - 3y/2, তাহলে 4 9 - 3y/2, এরপরে কি +6y = 18। এখান থেকে আমরা সলভ করে আমরা x এর মান বের করে নেব। সলভ কীভাবে করবো, খুব ইজি, যে এই 4-এর মধ্যে 2 গুণে 4 2বার যাচ্ছে, কেন, পুরান সম্পর্কে আছে। তাহলে কি দেখবে, এখানে 2 9 - 3y + 6y = 18। এখানে এখন দেখো কি হবে, 9 দুগুণা 18 -3 দুগুণা 6 + 6y = 18। এখন কি দেখো এখানে 18, এই -6y আর +6y ক্যান্সেল হয়ে যাবে, মানে কি থাকবে, 18 = 18। এরকম যদি আমরা দেখি যে কোনো একটি চলকের মান কি হয়ে আসছে না, আমাদের বের হয়ে আসছে না, মানে একটি চলকের মান অপরটিতে যদি বসানোর পর সেটা মান যদি আমাদের বের হয়ে আসছে না, মানে চলকগুলো কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই সমীকরণে কি অসীম সংখ্যক সমাধান থাকবে। যদি এরকম বসানোর পর যদি কি হয়ে যায়, চলকটা ক্যান্সেল, কারণ এখানে আমরা কি করছি, চলকের মান তো বের করতে যাচ্ছি, কিন্তু চলক অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং বাম দিক ডান দিক সমান হয়ে যাচ্ছে। এরকম হলে আমরা বলবো যে এই যে সমীকরণ দুটি, সেই সমীকরণ দুটির অনেকগুলো সমাধান থাকতে পারবে। ঠিক আছে, মানে পেন্সিলের মূল্য কি আর কলমের মূল্য কি, এখানে অনেকগুলো পেন্সিল মূল্য এবং কলমের মূল্য বসিয়ে আমরা টেস্ট করতে পারবো যে সেই সমীকরণগুলো সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো তো কেন হলো, দেখো আসলে একটা কারণ, দেখো আমরা a1/a2 আগের ক্লাসে দেখেছিলাম। এই যে সমস্ত সমীকরণকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, সমীকরণ এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে থাকবে 2x প্লাস 6কে আবার 2 দিয়ে ভাগ করলে থাকবে 3y = 18কে আবার 2 দিয়ে ভাগ করলে থাকবে 9, মানে উভয় দিকে আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে এই যে সমীকরণ আসলো সেটা ঠিক আগের সমীকরণ একের মতোই। তাহলে কি এই দুটি সমীকরণ যদি আমরা আগে লেখ করেছিলাম, যদি ড্র করতাম তাহলে একটা সমীকরণ উপরে পড়তো, মানে কোইন্সিডেন্স হতো, মানে সন্নিপতি হতো, তাহলে অনেকগুলো সমাধান থাকতো। তাই এটা এরকম আছে বলে হয়েছে। এখন যদি এরকম আমাদের চলকের মান যদি চলক যদি ক্যান্সেল হয়ে মান যদি এরকম হয়ে যায় তাহলে আমরা বলবো সমীকরণ 1 এবং 2 এর অসীম সংখ্যক সমাধান আছে। সিম্পল, 1 এবং 2 এর অসীম সংখ্যক সমাধান আছে। কেন অসীম সংখ্যক বলছি, আমরা যে জানি যে যদি সন্নিপতি হয় তাহলে কি থাকে, অসীম সংখ্যক সমাধান থাকে, তাই বলছি যে অসীম সংখ্যক সমাধান আছে। এই হয়ে গেল। তো অসীম সংখ্যক সমাধান যদি থাকে তাহলে আমরা কি হবে, পেন্সিল এবং কলমের আমরা অদ্বিতীয় একটা ফিক্সড কোনো আমরা সংখ্যা বা মূল্য বের করতে পারবো না। ফিক্সড মানে কত টাকা হবে, আলাদা আলাদা নিলে অনেকগুলো টাকার কারণেও সেই দুটো সমীকরণ সিদ্ধ হবে। এখন সময় নেই, এটাই আমি এখন সেটা আর নিচ্ছি না, অন্য সময় যখন যদি আবার পারি কখন নেক্সট তখন করাবো। তাহলে আমরা কি বলবো, সুতরাং পেন্সিল এবং রাবারের কোনো অদ্বিতীয়
মূল্য নেই, বা কোনো পেন্সিল এবং রাবারের মূল্যের কোনো অদ্বিতীয় সমাধান নেই, বা এরকম কিছু বলে দিতে পারি। কি, সুতরাং আমরা কি বললাম, যেহেতু অনেক সংখ্যক সমাধান আছে, তাই আমরা বললাম পেন্সিল এবং রাবারের কোনো, এখানে রাবারের, ঠিক আছে, পেন্সিল এবং রাবারের কোনো অদ্বিতীয় মূল্য নির্ণয় করতে পারবো না। এটা কিন্তু খেয়াল রাখবে যদি এরকম কন্ডিশন হয়, ঠিক আছে। তাহলে চলো এখন উদাহরণ নম্বর 10 আমরা করে নিই। উদাহরণ 10 কি দিচ্ছে দেখো, বলছে যে আমরা যে আগে যে 3 নম্বর উদাহরণ যেটা করেছিলাম আগে, রেল যে দেখেছিলাম রেলের সমীকরণ, এখন বলছে যে এই যে উদাহরণ 3 নম্বর যেটা করেছিলাম, যে রেলগুলো ছিল সমীকরণ, সেগুলো একে অপরকে ছেদ করবে কিনা, রেল একে অপরকে ছেদ করবে কিনা। আগে আমরা দেখেছিলাম যে এগুলো আমাদের কি সমান্তরাল হয়। তাহলে এখন আমরা আমাদের এই প্রতিস্থাপন নিয়মের ভিত্তিতে কিভাবে দেখবো যে সেটা ছেদ করবে না, ঠিক আছে। তাহলে কিছু না, জাস্ট আমরা দুটা সমীকরণ কি কি ছিল, একটা ছিল x plus 2y minus 4 equal to 0, আর একটা ছিল 2x plus 4y minus 12 equal to 0। এরকম তো ছিল রেল দুটা সমীকরণ। একটা হলো আমাদের x plus 2y minus 4 equal to 0, ঠিক আছে, এটাকে আমরা 1 ধরে নিতে পারি, বা কিছু হবে না 1 ধরে নিতে পারি। আর আরেকটা হলো আমাদের 2x plus 4y minus 12 equal to 0, 2x plus 4y minus 12 equal to 0। এখান থেকে তোমরা এমনিতে স্বাভাবিকভাবে a1/a2 এটা ইউজ করে তোমরা বুঝতে পারবে, বা এমনিতে দেখলেই বুঝতে পারবে। এখানে 1x ছিল, এখানে 2x ডাবল হয়ে গেছে, 2 গুণ হয়ে গেছে। এখানে 2y ছিল, এখানে 4y 2 গুণ হয়ে গেছে। এখানে -4, এখানে যদি ডাবল হতো তাহলে -8 হতো। মানে হচ্ছে না, মানে আসলে কি, a1/a2 ইকুয়াল টু b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। এরকম যদি হয় তাহলে আমরা জানি যে সমান্তরাল হয়। এখন আমরা আমাদের প্রতিস্থাপন নিয়মের ভিত্তিতে দেখি। তাহলে প্রথমে আমাদের কি করতে লাগে, প্রথমে আমরা উভয়টির থেকে যেটি সহজ, যেটা নিলে আমাদের চলক একটা মান বের হয়ে আসবে, সেটা নেবো। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা 2x plus 4y, তাহলে x বা y যে কোনো চলকের মান বের করতে হলে আমাদের একটু প্রবলেম ভাগ হবে। কিন্তু এই ক্ষেত্রে শুধু যদি আমরা x এর মান বের করি, খুব ইজিলি বের হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণ 1 নেব। তাহলে কি বলবো, সমীকরণ 1 থেকে খুব ইজি, প্রতিস্থাপন নিয়মটা আসলে খুব বেশি কিছু না, জাস্ট একই নিয়ম, সেটা আমাদের বারবার প্রয়োগ করতে লাগে বিভিন্ন অঙ্কতে। তাহলে 1 থেকে আমরা কি পাই, x plus 2y minus 4 equal to 0 যদি হয়, তাহলে আমরা জানি x plus 2y equal to 4, ঠিক তো। আর এরপরে কি হবে, x এর মান কি হবে, x equal to minus x equal to 4 minus 2y, এরকম হবে। এটাকে আমরা কি দিয়ে দিই, 3 দিয়ে দিই, ঠিক আছে। এখন এখন কি, এই x এর মান আমরা 2 নম্বরে বসাই, কারণ 1 নম্বর আমরা ইউজ করে নিয়েছি, 2 নম্বরে বসাবো। তাহলে কি বলবো, x এর মান 2 এ বসাই, সিম্পল। 2 এ মানে সমীকরণ 2, ঠিক আছে। তাহলে 2 এ বসালে কি হবে, 2, আর x এর জায়গায় কি হবে, এই যে সমীকরণ 2 তো এই, তাহলে এই x এর জায়গায় আমরা যদি এই x এর মানটা বসাই, তাহলে কি হবে, x এর মান কি 4 2y, তাহলে এখানে আমরা বসাবো 4 2y প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। বাকি তো সব জায়গায় যেরকম আছে সেরকম থাকবে। এখন যদি আমরা সলভ করি তাহলে কি হবে, 4 দুগুণা 8 মাইনাস 2 দুগুণা 4y প্লাস 4y মাইনাস 12 ইকুয়ালস টু 0। মাইনাস প্লাস 4y মাইনাস 4y চলে যাবে, তাহলে কি থাকবে, 8 ইকুয়াল টু 12। এই যে 8 ইকুয়াল টু 12, 8 ইকুয়াল টু 12 হচ্ছে তো, 8 কি আসলে 12 এর সমান? আমরা কি জানি, আগে তো 18 ইকুয়াল টু 18 হয়ে গেছে, মানে সত্য। তাই আমরা বলে নিলাম যে একটা আগে অন্যটার সন্নিপতি, মানে অনেক সংখ্যক শূন্য থাকতে পারে, মানে সমাধান অনেক সংখ্যক থাকতে পারে। কিন্তু এরকম যদি হয় 8 ইকুয়াল টু 12, কিন্তু আমরা জানি তো 8 নট ইকুয়াল টু 12, 8 কখনো 12 এর সমান হবে না। তাই আমরা এখান থেকে কি বলতে পারি, যে এটি একটি অসত্য, মানে অসম্ভব উক্তি বা অসত্য উক্তি, ঠিক আছে। এটি একটি অসত্য উক্তি। এরকম যদি অসত্য উক্তি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে যে দুটি সমীকরণ আছে তাদের মধ্যে কোনো সাধারণ সমাধান নেই, ঠিক আছে। অতএব আমরা বলবো যে সমীকরণ
সমীকরণ 1 এবং 2 এর মধ্যে কোনো সাধারণ সমাধান নেই। সিম্পল। আর সাধারণ সমাধান যদি না থাকে তাহলে কি হবে, এই রেল দুইটা একটা অন্যটা কখনো কাটাকাটি করবে না। তাই প্রশ্নটা বলেছিল যে রেলগুলো কি একে অপরকে ছেদ করবে, তাহলে আমরা বলবো সুতরাং রেল দুটি একে অপরকে ছেদ করবে না। শেষ। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা অনুশীলনের 3.3 স্টার্ট করে নিই। আর এটা তোমরা তুলে নাও, খুব ইজি ছিল। এরকম থাকবে তোমাদের যে কোনো সমাধান থাকবে না, আর অসীম সংখ্যক সমাধান থাকবে, এগুলো থাকবে। আর বাকি তো যদি সমাধান অসীম সংখ্যক সমাধান থাকে তাহলে এখানে ইকুয়াল টু হয়ে যাবে, আর যদি কোনো সমাধান না থাকে তাহলে এখানে এরকম অসম্ভব উক্তি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন অনুশীলনের 3.3 স্টার্ট দিই। 3.3 এক নম্বর কি দিচ্ছে, এক নম্বর যে প্রতিস্থাপন পদ্ধতিতে নিচে জোড়ারৈখিক সমীকরণগুলো সমাধান করো। এখানে মোট 6টি আছে, তাহলে আমি তো 6টি করাবো না এখন, কারণ অলরেডি 3, 4, 5টি করে দিয়েছি। এখন এখান থেকে আমি শুধু একটা একটা ছেড়ে আমি করাবো। ঠিক আছে, যেমন ধরো না, প্রথমে এক নম্বর একটা করে নিই। একটা কি দিচ্ছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 14 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। x প্লাস ওয়াই ইকুয়াল টু 14, এটাকে সমীকরণ 1 দিয়ে দিই। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এটাকে 2 দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা কি বলবো, এই দুটা থেকে আমরা যে কোনো একটা কনসিডার করতে পারি, কারণ সমীকরণ 1 এবং 2 দুটা থেকে আমরা সহজে বের করতে পারবো। তাহলে কি হবে, সমীকরণ আমি 1 নেব, সমীকরণ 1 থেকে কি হবে, x ইকুয়াল টু 14 মাইনাস ওয়াই, এটাকে 3 দিয়ে দেব। এখন কি, এখন এই x এর মান, যেহেতু আমরা সমীকরণ 1 ইউজ করে নিয়েছি, এখন আমরা এই x এর মানটা সমীকরণ 2 তে বসিয়ে দেব। তাহলে বলবো x এর মান 2 তে বসাই। 2 তে বসালে কি হবে, x এর মান কি 14 মাইনাস ওয়াই, তাহলে এখানে কি হবে, x এর জায়গায় 14 মাইনাস ওয়াই, তারপরে আছে আবার মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এখানে কি হবে, 14 মাইনাস 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 2y ইকুয়াল টু 4। এখানে হবে মাইনাস 2y ইকুয়াল টু 4 মাইনাস 14। এখানে হবে মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 12 মাইনাস 10। তোমরা অলরেডি জানো যে অখণ্ড সংখ্যাগুলো কিভাবে যোগবিয়োগ করতে হয়, তাই এখানে আমি আর বুঝাচ্ছি না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার বেসিক ম্যাথস প্লেলিস্টে সেখানে গিয়ে অখণ্ড সংখ্যাগুলো কিভাবে যোগবিয়োগ করতে হয় বা ভগ্নাংশের যোগবিয়োগ পূরণভাগ যে ক্লাসটা আছে 30-32 মিনিটের হবে, সেটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি কেন মাইনাস 10 লিখলাম, এখানে আমি এই জায়গায় আমি কেন মাইনাস 2y লিখলাম। ঠিক আছে, মানে বড়টার চিহ্ন কি আর যোগবিয়োগ কিভাবে করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে থেকে আমরা মাইনাস ক্যান্সেল করে নিই, তাহলে কি থাকবে, 2y ইকুয়াল টু 10 আর y ইকুয়াল টু কত হবে, 10/2। 10/2 মানে কি, 2 একে 2, 5 দুগুণে 10 মানে 5। এখন এই যে y এর মান আমাদের কোথায় বসাতে হবে, এই 3 তে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই যে y এর মান 3 তে বসাই। বসালে কি হবে, দেখো y এর মান কত 5, তাহলে এই 3 কি ছিল, x ইকুয়াল টু 14 মাইনাস এই y এর জায়গায় আমরা 5 পুট করে দেবো। তাহলে কি হবে, 14 মাইনাস 5 ইকুয়াল টু 9। কি বলেছিল যে প্রতিদিনের নিজের যোগাযোগের সমীকরণগুলো সমাধান, আমরা সিম্পল বলে নেবো যে অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কথাটির অর্থ কি, মানে যে সমাধান আমাদেরকে নির্ণয় করার কথা বলেছিল সেই সমাধান। ঠিক আছে, তাই নির্ণয় সমাধান হলো কত, x ইকুয়াল টু 5, সরি x ইকুয়াল টু 9 এবং y ইকুয়াল টু 5। এখন তোমরা যদি টেস্ট করতে চাও, মানে আমি যে করেছি অঙ্কটা বা তোমরা নিজেরা অঙ্কটা করার পরে যদি কনফিউশন থাকে, কারণ তোমরা তো জানো না যে 9 আর 5টা ঠিক ঠিক হলো কিনা, তখন 2 সেকেন্ড সময় নিয়ে তোমরা একটা টেস্ট করে নিতে পারো। যেমন x এর জায়গায় এখানে 9 পুট করে দাও এবং 5 এর জায়গায় এখানে y এর জায়গায় এখানে 5 পুট করে দাও, তাহলে প্লাস করে দেবো। যেমন 9 আর 5, 9 প্লাস 5 কত হয় 14, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আবার উভয়টির ক্ষেত্রে কিন্তু চেক করবে। ঠিক আছে, এমনও হতে পারে একটার ক্ষেত্রে তোমাদের শুদ্ধ হয়েছে কিন্তু অন্যটির ক্ষেত্রে হচ্ছে না। আর পরেরটির ক্ষেত্রে যদি আমি x এর জায়গায় 9
বসিয়ে দিই, আর এই জায়গায় যদি আমি 5 বসিয়ে দিই, 9 - 5 = 4, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, মানে আমার আনসারটা শুদ্ধ হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনই খুব ইজি। আমি তো বলেছিলাম যে চিন্তা করাবো, আসলে আমি ঠিক আছে 3টা করিয়ে দিচ্ছিলাম একটু হার্ড, যেমন 4 নম্বর আমি করিয়ে দেবো, আর 4 নম্বর আর 5 নম্বর আমি করিয়ে দেবো। ঠিক আছে, 6 নম্বরটা তোমরা নিজেরা করবে। তাহলে 4 নম্বরটা যদি আমরা করি, 0.2x প্লাস 0.3y, 0.2x প্লাস 0.3y ইকুয়ালস টু 1.3, এটাকে আমরা 1 দিয়ে দিই। ঠিক আছে, আর কি আছে, 0.4x প্লাস 0.5y ইকুয়াল টু 2.3, 0.4x প্লাস 0.5y ইকুয়াল টু 2.3, এই দুইটা। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হবে আমাদের, যে কোনো একটা ধরে সেটা থেকে আমরা একটা চলকে মান বের করতে হবে। এখানে দেখো খুব সহজে উভয়টা থেকে বের করা যাবে না, কিন্তু এরপরেও আমি সমীকরণ 1 কনসিডার করবো। কেন, এখানে একটু ছোট ছোট সংখ্যা আছে। ঠিক আছে, তাই আমি কি করব, সমীকরণ 1 থেকে আমি একটা চলকের মান বের করে নিই। সমীকরণ 1 থেকে কি হবে, 0.2x প্লাস 0.2y ইকুয়াল টু 1.3, তাহলে আমরা বলতে পারবো 0.2x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y, এই হয়ে গেল। ঠিক আছে, মানে এই 3y-টাকে সেদিকে সরিয়ে নিলাম, ডান দিকে নিয়ে গেলাম। এখন এই যে 0.2x ইকুয়াল টু কি হবে, আচ্ছা 0.2x না, মানে এখানে x এর সাথে কি আছে 0.2 পূরণ হয়েছে, তো যে কোনো সংখ্যা সহগ হিসাবে আছে, তাকে আমি সেটা নিচে নিয়ে যাবো। যেমন কি হবে 1.3 মাইনাস 0.3y বাই 0.2, এটাকে কি দিয়ে দেবো 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ। এখন আমি কি করব, এই x এর মানটা এই 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে x এর মান 2 এ বসাই, তাহলে বসালে কি হবে দেখো 0.4, আর x এর জায়গায় এই সম্পূর্ণ জিনিসটা কিভাবে দেবো, আমি ব্র্যাকেটে দিয়ে দেবো, কারণ x তো পূরণে আছে, তাহলে এই সম্পূর্ণ জিনিসটা পূরণে আছে। ঠিক তো, তাহলে 1.3 মাইনাস 0.3y বাই 0.2 প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। এখন কি হবে, এই যে 0.2 আর 0.4, 0.2 ইন্টু 2 দুইবার, 0.4 এর মধ্যে 0.2 কতবার যাচ্ছে, দুইবার, কারণ 0.2 ইন্টু 2 কত হবে 0.4। ঠিক তো, তাই 0.2 ইন্টু 2 দুইবার যাবে। এখন কি হবে আমাদের 1.3 মাইনাস 0.3y প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। এখন এখানে যদি আমরা এই ডিস্ট্রিবিউশন প্রপার্টি বা বিতরণ বিধি যদি প্রয়োগ করে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে 1.3 ইন্টু 2 কি হবে 2.6 মাইনাস 0.3 ইন্টু y কি হবে 0.6y প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। এখন এটাকে এই যে একটা ধ্রুবক, এই দুটা তো চলক আছে, এই আর একটা ধ্রুবক, তাহলে কি করব এই ধ্রুবককে এদিকে সরিয়ে নেব এবং এই দুটাকে প্লাস মাইনাস যেটা হয় সেটা করে নেব। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে আমি এটা করে নিই, বড়টার চিহ্ন কি আছে এখানে মাইনাস, আর 0.6y মাইনাস, এখন যোগ না বিয়োগ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 0.6y মাইনাস 0.5y কি থাকবে 0.1y, এখানে 2.3, আর এই যে আমাদের 2.6 ছিল সেটা আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে কি হবে মাইনাস 2.6। এখন কি হবে দেখো মাইনাস 0.1y, 0.1y ইকুয়াল টু এখানে কি 2.3 মাইনাস 2.6 মানে মাইনাস 0.3। ঠিক আছে, 2.6 থেকে 2.3 বিয়োগ করলে 0.3 থাকবে, আর বড়টার জন্য মাইনাস, তাই মাইনাস লাগবে হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল, এবং কি হবে y ইকুয়াল টু 0.3 বাই 0.1, আর 0.3 বাই 0.1 মানে কি আসলে 0.3 বাই 0.1, এটাকে আমরা কিভাবে করবো, খুব কঠিন না, মানে এখানে দশমিকের ভিতরে এক ঘর, তো এখানে নিচে দশমিকের ভিতরে এক ঘর, তাহলে ছোটদের ক্লাস 5-6 আমরা শিখেছি যদি দশমিক থেকে বের করতে হয় একটা সংখ্যা যেহেতু বের করবো, তাই আমরা 10 পূরণ করে দেবো, উপরে যদি 10 পূরণ করি নিচেও 10 পূরণ করবো, তাহলে কি হবে 3 উপরে 3 ইন্টু 0.3 ইন্টু 10 কি হয়ে গেল 3, আর নিচে 0.1 ইন্টু 10 কি হয়ে গেল 1, তাহলে রেজাল্টটা কি হবে 3, মানে এখানে 3 হয়ে গেল, এই শেষ। এখন এই y এর মানটা সমীকরণ 3 তে বসাবো।
ঠিক আছে। তাহলে থ্রিতে যদি থ্রি কি এই এখানে যদি আমরা y এর মান কত 3 পেয়েছিলাম, তাহলে 3 যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3 আর y এর জায়গায় কি 3, এই যে 3, তাহলে কি হবে 0.3 ইন্টু 3 আর নিচে কি 0.2। এখন কি 1.3 মাইনাস 3 ইন্টু 0.3 কি হবে, পয়েন্ট তোমরা বলে যাও, পয়েন্ট বলে গেলে কি হবে, ধরে নাও যে আমরা 3 এবং 3 পূরণ করছি, তাহলে 3 3 9, আর কয় ঘর পরে দশমিক, এক ঘর পরে দশমিক, মানে দশমিকের ভিতরে এক ঘর আছে, তাহলে 9 যদি হয় তাহলে 9 এর আগেও দশমিক দিলে দশমিকের ভিতরে এক ঘর থাকে, হয়ে গেল। মানে 3 আর 0.3 কে পূরণ করলে কত হবে রেজাল্ট 0.9, আর জিরোটা তো এমনিতেই দিই আমরা, আর নিচে দেখবে 0.2। এখন যদি 1.3 থেকে আমরা 0.9 বিয়োগ করি তাহলে কত থাকবে, 9 10 11 12 থাকবে, 0.4 থাকবে, ঠিক আছে, 0.4/0.2। এখন 0.2 0.4 এর মধ্যে কতবার যাচ্ছে, দুইবার, কারণ 2/0.2 হলে 0.4 হয়ে যেত, তাই কি হয়ে যাবে রেজাল্ট 2। তাহলে আমরা কি পেয়েছি, y ইকুয়াল টু 3 পেয়েছি আর x ইকুয়াল টু 2 পেয়েছি। এখন আমাদেরকে বলছিল সমাধান কি, আমরা বলবো অতএব নির্ণয় সমাধান, সিম্পল, নির্ণয় সমাধান কি x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3, বাস। তাহলে চলে এখন আরো একটা, আমি কেন এগুলো করছি যে দশমিক 4 নম্বর আর 5 নম্বর আমি কেন করছি, কারণ দশমিক দেখে তোমরা ভয় পেয়ে যাবে, ইস দশমিক এসে গেছে এখন কিভাবে করবো, কিছু না, জাস্ট দশমিকের যুগবিয়োগ জানা থাকলেই করে নেবে, দশমিকের যুগবিয়োগ তো এত ইজি, কোনো প্রবলেমই থাকে না, ঠিক আছে। আর এখন তোমরা 5 নম্বর কেন ভয় পাবে, কারণ 5 নম্বরে তোমরা রুট দেখলেই তোমাদের মানে হুশ উড়ে যাবে যে এটা কিভাবে করবো, কারণ তোমরা তো রুট ওভারকে অনেক ভয় পাও। তাহলে চলো এখন এগুলো এটা তুলিয়ে নাও, এখন 5 নম্বর শুরু করো। 5 নম্বর কি দিয়েছে তোমরা দেখতে পাবে এখান থেকে যে √2x প্লাস √3y ইকুয়াল টু 0, √2x প্লাস √3y ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। আর কি দেওয়া আছে, √3x মাইনাস √8y ইকুয়াল টু 0, √3x মাইনাস √8y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন যদি কোনটা নেবো আমরা, যে কোনো একটা নিতে পারি আগের মতো, কারণ এখানে এক থেকেও আর দুই থেকেও একই কথা, ঠিক আছে। তাহলে আমি 1 ইউজ করবো, কারণ 1-এ ছোট সংখ্যা আছে দেখছি। সমীকরণ 1 থেকে কি করবো, আমি x এর মানটা বের করার চেষ্টা করবো। তাহলে কি হবে 0.2x মানে √2x ইকুয়াল টু কি হবে মাইনাস, এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস √3y। তোমরা তো জানো বাম দিক থেকে ডান দিকে গেলে চিহ্ন পরিবর্তন। এরপরে কি, এরপরে x এর মান কিভাবে বের হবে, x এর মান মাইনাস √3y/√2, এই হয়ে গেল। এটাকে আমরা কি দিলাম 3 নম্বর। এরপরে x এর মান আমরা দিয়ে বসাবো, একদম ইজি, কোনো প্রবলেমই নাই, রুট থাকলে কি হলো, x এর মান 2 বসাই, 2 বসালে কি হবে, x এর মান x কত মাইনাস √3y/√2, মানে √3 একটা আছে, আর x এর জায়গায় মাইনাস √3x/√2। এই মাইনাস তোমরা বলবে এটা এটা তো উপরে ছিল, এখানে সামনে এসে গেল কেন, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, একই কথা, ভগ্নাংশের নিয়ম আমি বুঝিয়েছি আগে, ক্লাস 9-এও তোমরা অলরেডি শিখে গেছো। তাই এবং মাইনাস √8y ইকুয়াল টু 0, এই যে এই লাইনটা, এক্স এর জায়গায় শুধু আমি এই এক্স এর মানটা বসিয়েছি, ঠিক আছে। এখন কি হবে দেখো, এখন আমরা যদি সলভ করি তাহলে এখানে এই প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাবে, এবং এখানে থাকবে √2, ঠিক আছে। উপরে কি √3 ইন্টু √3x, দুইটা যদি একই √ওভার সংখ্যা, একই বর্গমূল সংখ্যা যদি পূরণ হয় তাহলে কি হয়, যেমন ধরে নাও আমি বলে দিই যে √x একটা সংখ্যা আর একটা √x সংখ্যা, দুটার মধ্যে পূরণ হয়েছে, তাহলে কি হবে x হবে, ঠিক আছে, রেজাল্টটা x হবে। কেন হবে আমি বুঝাচ্ছি না, ঠিক আছে, x হবে। তাহলে √3 ইন্টু √3 পূরণ করলে 3 হয়ে যাবে, আর সাথে কি x, এই হয়ে গেল মাইনাস
ঠিক আছে তো, √3 ইন্টু √3 হয়ে গেল, আমার সাথে এক্স পূরণ আছে, এক্স দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। এখন মাইনাস √8y ইকুয়াল টু 0। এখন আমরা এলসিএম নিতে হবে, তাহলে এলসিএম কি হবে, √2, তাহলে √2 উপরে তো এই √2 মধ্যে একবার যাচ্ছে, তাহলে উপরে -3x যেরকম আছে সেরকম থাকবে। এখন এই √2, এই 1 √2 মধ্যে √2 যাচ্ছে, মানে এটা দিয়ে এটাকে পূরণ করতে হবে, তাহলে √2 ইন্টু 8 কি হবে, √16। ঠিক আছে, এমনি এমনি সংখ্যা যেভাবে 2 ইন্টু 8 16 হবে, এরকম √x ইন্টু √y √x হয়ে যাবে, কোনো প্রবলেম না। তাহলে √16y, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন দেখো, ঠিক আছে, এখন কি হবে, উপরে এই যে -3x, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে √16 আসলে কোন সংখ্যা, আসলে -4, √16 আসলে +4, মানে 4 এর √16 মানে 4 এর বর্গটা হলো √16, তাহলে 16 এর বর্গমূলটা কি হবে, 4, মানে এই √16 এর মানটা হবে 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, উপরে থাকবে -3x আর -16, 16 -4y আমরা বলতে পারি 4y বাই √2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে x না, কিন্তু এই জায়গায় এই যে আমাদের কি ছিল, x ইকুয়াল টু √3y বাই √2, তাহলে x না, y বাই √, এখানেও y, এখানেও y। ঠিক আছে, এখন কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, কোনাকুনি পূরণ। আচ্ছা, প্রথমে আরো একটা লাইন করে নিই, চলো। এখানে উপরে কি থাকবে, -3y আর -4y কি হবে, -7y বাই √2 ইকুয়াল টু 0। কেন হয়ে গেল, দুটির মধ্যে বড়টি চিহ্ন, চিহ্ন তো বড়টি হচ্ছে, ধরে নাও বড়টি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করতে হবে, 4 আর 3 7, তাহলে 7y। ঠিক আছে, এখন যদি কোনাকুনি পূরণ করে নিই, যেমন 0 নিচে কি আছে, আমরা ধরে নিতে পারি 1, তাহলে -7y ইন্টু 1 কি হবে, -7y যেরকম আছে সেরকম থাকবে, আর √2 ইন্টু 0 কি হবে, 0। 0 সাথে যে কোনো সংখ্যা পূরণ হলে 0 হবে, আর 1 এর সংখ্যা যে কোনো সংখ্যা 1 এর সাথে যে কোনো সংখ্যা পূরণ হলে সেই সংখ্যাটি আবার হবে। ঠিক আছে, তাহলে -7y ইকুয়াল টু 0, মানে y ইকুয়াল টু কত হবে, 0 বাই -7। আর যে কোনো ভগ্নাংশের যদি হয়, সরি লবটা নিউমারেটরটা যদি 0 থাকে, যেমন এই ক্ষেত্রে হয়েছে, তাহলে সেই ভগ্নাংশটার ফলটা কি হবে, রেজাল্টটা 0 হবে, মানে 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ হলে 0 আসে পাবে। তাহলে আমরা x ইকুয়াল টু কত পেয়েছি, আচ্ছা এখন শুধু আমাদের y এর মান বেরিয়েছে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা কি করবো, আমরা বলবো এখন y এর মান 3 তে বসে, সিম্পল। তে বসে কি ছিল, x ইকুয়াল টু -√3y বাই √2, তাহলে আমরা বলবো x ইকুয়াল টু -√3 ইন্টু 0, y এর জায়গায় 0, এই যে y এর জায়গায় 0 বাই -7, তাহলে কি হবে, 0 বাই -7, 0 ইন্টু -50 মানে 0, আর নিচে তো -7, আচ্ছা -7 কেন, -7 না √2। ঠিক আছে, মানে এটার ফল কি হয়ে গেল, 0। মানে এই যে যে সমীকরণ দুটা, এই দুটা সমীকরণের রেজাল্ট x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, মানে এখানে যদি x এর জায়গায় 0 y এর জায়গায় 0 হলে ফলটা 0 হবে, x এর জায়গায় 0 y এর জায়গায় 0 হলে ফলটা 0 হবে। ঠিক আছে, এই ছিল। তাহলে তোমরা লাস্ট কনক্লুশন লাইনটা তোমরা লিখে নাও, যেমন অতএব নির্ণয় সমীকরণটির সমাধান হলো x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে চলো, আর আমি এখান থেকে করাচ্ছি না, তোমরা 2 3 এবং 6 নিজেরা করো। ঠিক আছে, আশা করা পারার কথা, না পারার কোনো কথাই না। আর এই যে ভগ্নাংশ যদি তোমাদেরকে প্রবলেম দেয়, তাহলে প্রথমে ভগ্নাংশ বেসিক ক্লাসটা দেখে আসবে। এখন 2 নম্বর দিকে, 2 নম্বরে কি বলছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 11 এবং 2x মাইনাস 4y ইকুয়াল টু -24। প্রথমে এটা আমি মুছে ফেলেছি। তাহলে চলো এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর কি বলছে,
2x প্লাস 3y ইকুয়াল টু 11 এবং 2x মাইনাস 4y ইকুয়াল টু 24 সমাধান করো এবং সমাধান ব্যবহার করে y ইকুয়াল টু mx প্লাস 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো। খুব ইজি কিছু না, মানে ধরে না তোমরা করতে পারবে, এটাও তোমরা নিজেরা করবে। y ইকুয়াল টু mx প্লাস 3 এর m এর মান নির্ণয় করতে হবে। মানে কি কি যে দুইটা সমীকরণ দিয়েছে, সেই দুইটা সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে বের করবে। ধরে নাও তুমি এই পেয়েছো, ধরে নাও মানে x ইকুয়াল টু 2 পেয়েছো এবং y ইকুয়াল টু 1 পেয়েছো, ধরে নাও কী হবে আমি জানি না, ঠিক আছে। তোমরা তো আনসার করার পরে একটা কিছু পাবে। তাহলে এই যদি পাও তাহলে আমাদেরকে বলছে y ইকুয়াল টু mx প্লাস c, যেটা এটার মধ্যে এই m এর মানটা আমাদের বের করতে হবে। y ইকুয়াল টু mx প্লাস 3, c না mx প্লাস 3, এই যে আমাদের m এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি তোমরা এই যদি পাও তাহলে y এর জায়গায় তোমরা 1 বসিয়ে দাও, m এর জায়গায় তো m, x এর জায়গায় তোমরা 2 বসিয়ে দাও, 3 আছে, কী আছে এখন কিছু করার নেই। 1 ইকুয়াল টু 2m প্লাস 3, তাহলে কী হবে 2m ইকুয়াল টু 1 মাইনাস 3, তাহলে 2m ইকুয়াল টু মাইনাস 2, তাহলে m ইকুয়াল টু মাইনাস 1। মানে এরকম যে মাইনাস 1 হবে আমি তা বলছি না, মানে বলছি যে তোমরা সলভ করার পরে x এবং y তো মান পাবে, এবং পাওয়ার পর এই জায়গায় তোমরা কি বলবে, এখন y ইকুয়াল টু mx প্লাস 3 এ আমরা x এবং y এর মানটি বসিয়ে সেখান থেকে তোমরা এই m কে আলাদা করে বের করে নেবে, ঠিক আছে। তাহলে এটাও তোমাদেরকে দিচ্ছি, কেন করাচ্ছি না জানো, কারণ অনেকগুলো করিয়ে দিয়েছি তো এখন তোমরা যদি করো তাহলে তোমাদের প্র্যাকটিস হবে, আর যদি না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে যদি শিখো তাহলে ভালো হবে। এখন দেখি 3 নম্বর, নিচের সমস্যাগুলোর জোড়ারৈখিক সমীকরণগুলো গঠন করো এবং প্রতিস্থাপন পদ্ধতিতে উহাদের সমাধান নির্ণয় করো। কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। খুব ইজি, এত সময় থেকে তো আমরা এগুলো করছি। তাহলে দুটো সংখ্যার অন্তর 26, আমি কিছু কিছু মানে মধ্যে যেমন এখানে কতটি আছে, 6টি আছে, আমি 3টির সলিউশন করিয়ে দেবো এবং 3টি শুধু সমীকরণ লিখে দেবো তোমাদেরকে, তোমরা নিজেরা কি করবে সেগুলো সমাধান বের করবে, ঠিক আছে। যেমন 1 নম্বর কী বলছে, দুটো সংখ্যার অন্তর 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। সিম্পল। তাহলে 3 নম্বরের 1 কি, 3 নম্বরের 1, দুটি সংখ্যার অন্তর 26, একটি সংখ্যা অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা সংখ্যা দুটি যদি জানি না তাহলে যেহেতু অন্তর ডিফারেন্স 26, তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই এর মধ্যে বড় থাকবে, একটা সংখ্যা ছোট থাকবে, যেহেতু একটা থেকে অন্যটা বিয়োগ করলে কত হয় 26 হয়। তাহলে আমরা বড় সংখ্যাটি x ধরে নিই এবং ছোট সংখ্যাটি y ধরে নিই, ঠিক আছে। ধরি এখন কি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, দুটি সংখ্যার অন্তর 26, দুটা সংখ্যার মধ্যে ডিফারেন্সটা 26, মানে ডিফারেন্স যদি এটা বড় হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তার ফলটা কি হবে 26। অন্তর মানে ডিফারেন্স মানে পার্থক্য, তাহলে বড়টি মাইনাস ছোটটি ইকুয়াল টু কত, প্রশ্নের মধ্যে 26 দেওয়া এই হয়েছে। আর কি দেওয়া আছে, এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, একটা সংখ্যা অন্য একটা সংখ্যার 3 গুণ বড়, তাহলে আমরা জানি এই সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যার 3 গুণ হবে নিশ্চয়, তাই তো আমি কি ধরে নিলাম, বড় সংখ্যাটি বললাম, শুধু বললাম না যে একটি সংখ্যা x এবং অন্য সংখ্যাটি y, এরকম হলে এখন বড় ছোট কোনটা থাকবে আমরা বুঝতে পারতাম না, ঠিক আছে। তাহলে এখানে বড় সংখ্যা যেহেতু ধরলাম, তাই এখানে দেওয়া আছে একটি সংখ্যা অপরটির 3 গুণ, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা যে বড় সংখ্যা সেটা ছোট সংখ্যার কত হবে 3 গুণ হবে। আমরা তাই এখানে এও বলে দেবো যে এবং x যেটা বড় সংখ্যা সেটা ছোট সংখ্যার 3 গুণ, মানে 3y, y এর 3 গুণ। এই একটা আছে, এই আরেকটা। এবং বলছে সংখ্যা দুটি নির্ণয় করো, এই দুটাকে যদি আমরা সলভ করি, ঠিক আছে, সলভ করার পর x এবং y এর মান পেয়ে যাব, সেই x এবং y এর মানটা হবে সেই সংখ্যা দুটা, কারণ x তো বড় সংখ্যা y ছোট সংখ্যা। তাহলে কিছু না করে নিয়ে চলো, এখানে আমরা তো অলরেডি দেখো এই ক্ষেত্রে একটা কেস এসে গেছে। কীভাবে, আমরা প্রথমে কি করতাম, দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণ থেকে আমরা একটা চলকের মান বের করতাম, তাই তো। এখন সমীকরণের মধ্যে দুইটা সমীকরণের মধ্যে অলরেডি আমাদের দ্বিতীয় সমীকরণে কি দেওয়া আছে, x ইকুয়াল টু 3y, মানে একটা চলকের মান অলরেডি অন্য একটি চলকের সাহায্যে দেওয়া আছে। এরকম অবস্থায় থাকলে আমরা আর বের করতে লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট এটাকে ইউজ করতে পারবো। আমরা কি করব, সমীকরণ 2 থেকে বা সমীকরণ 1 এবং 2 থেকে এরকমও বলতে পারি। তোমরা যদি এই কথাটা না বুঝো তাহলে এরকম বলতে পারি, সমীকরণ 2 থেকে x ইকুয়াল টু 3y সমীকরণ 1 বসে, এটাও বলতে পারি, কোনো অসুবিধা না। আমি কি বলি, আমি বলি সমীকরণ 1 এবং 2 থেকে
এখন একটা নতুন শব্দটা শিখো, তোমাদের ভালো হবে। সমীকরণ 1 এবং 2 থেকে, মানে কি 1 এবং 2কে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি যে x = 3y, এই 3yকে যদি আমরা x এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 3y - y = 26, এ পাচ্ছি। ঠিক আছে, এখন এই 3y - y মানে 2y = 26, মানে কি y = 26/2, 2 একে 2, 2 3 24 মানে 13, এই হয়ে গেল। আর কি এখন এই y = 13 আমরা কি কোথায় বসাতে পারবো? আমরা 2তে বসাতে পারবো। এখন কিন্তু আমাদের সমীকরণ 3 কোনো কাজে লাগবে না, 3 দরকার লাগবে না। ঠিক আছে, কারণ অলরেডি এখানে এই যে মান অলরেডি বের করা আছে। যদি বের করা না থাকতো তাহলে আমরা মান বের করে সেটাকে আমরা সমীকরণ 3 দিয়ে দিতাম। ঠিক আছে, এখন বলবো যে y = 13 বা y এর মান আমরা সমীকরণ 2তে বসাই। এখানে লিখে দিই, চলো। y এর মান 2তে বসাই, বসালে কি হবে? x = 3 ইন্টু y এর মান কত? 13, তাহলে 3 × 13 মানে 3 13 39, 13। মানে কি, মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা x, একটা সংখ্যা বড় সংখ্যাটা 39 এবং ছোট সংখ্যাটি 13। ঠিক আছে, এবং বলেছিল কি সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা বলবো অতএব সংখ্যা দুটি হলো 39 এবং 20, সংখ্যা দুটি হলো 39 এবং 13। এখান থেকে তোমরা যদি একটু দেখো যে প্রশ্নের সাথে আমরা মেলও দেখাতে পারি, যে বলেছিল কি দুটি সংখ্যার অন্তর 26, তাহলে তুমি 39 থেকে 13 বিয়োগ করলেও 26 পাবে। আর বলছো কি বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাহলে তোমরা দেখতে পাবে 39 মানে 39টা 13 কত? 3 গুণ, 3 13 39 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন চলো আমরা এরকম দেখি। 2 নম্বরটা আমি সলভ করিয়ে দেবো না, শুধু সমীকরণ লিখে দেবো, তোমরা সলভ করবে। 3 নম্বরটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, 3 আর 2 কি দেওয়া আছে দেখো। দুটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি, কোন দুটি নির্ণয় করো? দেখো, পূরক কোণ আর সম্পূরক কোণ কি? কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণ হলো যদি দুটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়, আর পূরক কোণ হলো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। মানে এরকম যদি দুইটা যদি কোণ থাকে, কোণ তো তোমরা অলরেডি জানো, এরকম আমরা জানি এই কোণ আর এই কোণকে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। মানে এই কোণটা এই কোণের সম্পূরক আর এই কোণটা এই কোণের সম্পূরক। বা এরকম যদি থাকে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা জানি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ অপরটা অন্য কোণটার কোণের কি হবে? পূরক হবে, পূরক কোণ বলবো। তাহলে এখানে বলছে কি যে দুটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি, কোন দুটি নির্ণয় করো। খুব ইজি। তাহলে আমরা বড়টি কি আর ছোটটি কি জানি কি? আমরা তো জানি না। তাহলে আমরা বলবো, ধরি ঠিক আছে, এখন আমরা জানি যে প্রশ্ন দুটি কোণ কি সম্পূরক, আর তাহলে প্রশ্ন মতে কি হবে? বলছে যে বড় কোণটি ছোট কোণ থেকে 18 ডিগ্রি বেশি, মানে এটা তো বড় কোণ, তাহলে এটা ছোট কোণ থেকে 18 ডিগ্রি বেশি, মানে বড় কোণের মাপ ইকুয়াল টু ছোট কোণের মাপ তো দিয়ে দেবো প্লাস 18 দিয়ে দেবো। ঠিক আছে, বা এরকম ডিগ্রি দিতে লাগবে না। আচ্ছা, ডিগ্রি তোমরা ক্যান্সেল করে নাও, শুধু কোণের মাপটা দিলেই হবে। তাহলে এই বড় কোণ ইকুয়াল টু ছোট কোণের সঙ্গে আর 18 যোগ করলে বড় কোণের সমান হবে। তাহলে বড় কোণটা ছোট কোণ থেকে কত বেশি? 18 বেশি। এই একটা, আর কি এই তো একটা, এটা আমরা 1 দিয়ে দিই। ঠিক আছে, আর আমরা জানি যেহেতু কোণ দুইটা কি বলছে? সম্পূরক, তাহলে আমরা নিজে থেকে জানি যে এবং x প্লাস y ইকুয়াল টু 180। এটা কেন লিখলাম আমরা বলবো যেহেতু কারণটা লিখতে লাগবে, কোণ দুটি সম্পূরক, বাস, কোণ দুটি সম্পূরক। এরকম কোনো কোনো সময় তোমাদের মানে অলরেডি কতটুকু জানা আছে সেই বিষয়ে প্রশ্ন দিয়ে দেবে। এখানে প্রশ্ন শুধু একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে সম্পূরক,
সেখান থেকে তোমাদেরকে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 হবে সেটা বের করতে হবে। নাহলে তোমরা বলবে এখানে তো একটা দেওয়া আছে আর তো দেওয়া নেই, ঠিক আছে, তাহলে প্রবলেম হয়ে যাবে। এখন দেখো আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দ্বিতীয় সমীকরণে এক্স এর মানটা আছে, ঠিক আছে। এখন তোমরা যদি দেখো তাহলে প্রথম সমীকরণ দেখতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 18 অলরেডি সাজিয়ে দেওয়া আছে, আমরা শুধু এটাকে ইউজ করব। মানে আবার আমাদের কি লাগবে না, এই যে আগে করেছিলাম যে সমীকরণ 3, এই ক্ষেত্রে সমীকরণ 3 লাগবে না। এখানেও আমরা এখানে যে 1 এর যে মানটা সেটা আমরা ডাইরেক্ট 2তে বসিয়ে দিতে পারবো, কারণ এক্স এর মান অলরেডি বের করা আছে। তাহলে আমরা আগের মতো বলি যে সমীকরণ 1 এবং 2 থেকে পাই, এরকম বলি সমীকরণ 1 এবং 2 থেকে পাই কি পাবো, এই যদি ওয়াই প্লাস 18কে যদি এই এক্স এর জায়গায় যদি বসিয়ে দিই, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 18 তো এক্স এর জায়গায় বসাতে পারবো, তাহলে কী হবে ওয়াই প্লাস 18 প্লাস ওয়াই ইকুয়াল টু 180, ঠিক আছে। আর কি হবে এই ওয়াই এ মিলে কি হবে 2y ইকুয়াল টু 180, আর এখানে তোমার এই 18টা আমি ডান দিকে যদি নিয়ে যাই তাহলে -18, ঠিক আছে। আর কি হবে 2y ইকুয়াল টু 180 থেকে 18 বিয়োগ করলে কত হবে 158, ঠিক আছে, 162, ঠিক আছে। আর তাহলে y ইকুয়াল টু কী হবে 162 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 8 দুগুণা 16, 2 কে 2 মানে ইকুয়াল টু 81। তাহলে y ইকুয়াল টু 81 পেয়ে গেলাম। আমাদেরকে বলছে কোন দুটি নির্ণয় করো। এখানে আমরা ছোটো কোণ পেয়ে গিয়েছি, কারণ ছোটো কোণ কী ধরেছিলাম y, এবং বড়ো কোণটা কী হবে, বড়ো কোণটা বের করতে হলে আমাদের কি করতে লাগবে, এই y এর মানটা আমরা ডাইরেক্ট সমীকরণ 1-এ বসিয়ে দেবো, ঠিক আছে। আগে যেভাবে করেছিলাম, আগে 2তে বসিয়েছিলাম, এখন 1-এ বসিয়ে দেবো। কারণ কি বড়টা এক্স ইকুয়াল টু কত সেটা বের করবো, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 18, কারণ y এর মান তো আমরা অলরেডি জানি, তাহলে সেখানে বসিয়ে দেবো। কি বলবো y এর মান সমীকরণ 1-এ বসালে কি হবে x ইকুয়াল টু কি হবে x ইকুয়াল টু 81, y এর জায়গায় 81 প্লাস 18, এই যে x ইকুয়াল টু y এর জায়গায় আমি এই 81 বসিয়েছি যেহেতু y এর জায়গায়, ঠিক আছে, আর 18, তাহলে 8 আর একে 8 আর একে 9, 8 আর একে 9, 99 এই হয়ে গেলো। কী বলেছিল অতএব কোন দুটি নির্ণয় করো, আমরা বলবো অতএব কোন দুটি হলো কি, একটি কত, একটি হলো আমাদের 81 ডিগ্রি, একটি হলো 81 ডিগ্রি, একটি হলো 99 ডিগ্রি। কোন দুটি হলো 81 ডিগ্রি এবং 99 ডিগ্রি। এরকম তোমরা এই দুটাকে যদি তোমরা প্লাস করো তোমরা পেয়ে যাবে 180, ঠিক আছে। এখানে এক্সট্রা 9 যদি এখানে দিয়ে দেওয়া যায়, এটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 90, 290কে প্লাস করলে 180, মানে আমাদের এই সমীকরণ মিল খাচ্ছে, ঠিক আছে। আর যদি 99 আর 81কে এখানে যদি বসাও তোমরা কি বের হয়েছিল, এখানে x ইকুয়াল টু 99 তো এখানে y কত বের হয়েছিল 81, তাহলে 81 প্লাস 18 যদি যোগ করো 8 আর একে 9 আর 8 আর একে 9, 19, মানে সমীকরণটা শুদ্ধ হয়েছে, ঠিক আছে, আর অঙ্কটাও শুদ্ধ হয়েছে। এখন তাহলে আমরা 3 নম্বর, 2 নম্বরটা তো আমি বলছিলাম যে আমি করিয়ে দেবো না, কিন্তু করিয়ে দিয়ে দিলাম। চলো আমি 3 নম্বর 3 আর 4 করিয়ে দিচ্ছি না, ঠিক আছে, শুধু সমীকরণগুলো লিখাচ্ছি। কি বলছে, একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 60টি ব্যাট এবং 6টি বল অত টাকায় ক্রয় করেন, পরে তিনি 3টি ব্যাট এবং 5টি বল আবার অত টাকায় ক্রয় করেন অন্য টাকায়, মানে 1750 টাকায়। প্রত্যেক ব্যাট এবং প্রত্যেক বলের মূল্য কত, আমরা তো জানি না, তাহলে ধরি প্রত্যেক ব্যাটের মূল্য x এবং প্রত্যেক বলের মূল্য y, সিম্পল। এরপরে কি প্রশ্ন মতে কি দেওয়া আছে, প্রশ্ন মতে বা আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এ কিউ দিতে পারি, আগে যেভাবে দিয়েছিলাম কি, যে ক্রীড়া শিক্ষক কতটি ব্যাট কিনেছিলেন, ক্রীড়া শিক্ষক কিনেছিলেন 60টি ব্যাট এবং 6টি বল, কত টাকা 3800 রুপিস। তো 60টি, একটি ব্যাটের মূল্য যদি x টাকা, তাহলে 60টি ব্যাট হবে 7x, একটি বলের মূল্য যদি y টাকা হয় তাহলে কতটি 6টি ব্যাট কত হবে, একটি বলের মূল্য যদি y টাকা তাহলে 6টি বল 6y, আর দুইটাকে যোগ করে নিলাম, 60টি ব্যাট কিনলাম আর 6টি বল কিনলাম, টোটাল টাকা কত সমান দেওয়া আছে 3800 এর সমান, এই একটা হয়ে গেল, ঠিক আছে। আর আরেকটা কি দেওয়া আছে,
যে তিনি 5টি ব্যাট কিনলেন এবং 5টি বল কিনলেন, 3টি ব্যাট কিনলেন এবং 5টি বল কিনলেন, ঠিক আছে। তাহলে এবং আর কি দেওয়া আছে, একটি ব্যাট যদি 3x হয়, একটি ব্যাট যদি x হয় তাহলে 3টি ব্যাট 3x, আর একটি বল যদি আমাদের y হয় তাহলে 5টি বল কত হবে আমাদের 5y, কত সমান এই 3টি ব্যাট এবং 5টি বল ক্রয় করলে যে দাম হবে সেই দামটা কিসের সমান, সেই দামটা আছে আমাদের 1750 সমান 1750। তাহলে কি বলছে কি একটি ব্যাট এবং একটি বলের মূল্য কত, এই দুটাকে তোমরা যদি সলভ করো, ঠিক আছে, প্রতিস্থাপন প্রক্রিয়া যেভাবে আমি করে দেখিয়েছি তোমাদেরকে, তোমরা x এবং y এর মান পাবে। সেই x এর যে মান হবে সেটা কি হবে প্রত্যেক ব্যাটের মূল্য, এবং সেই y এর যে মান পাবে সেটা হবে প্রত্যেক বলের মূল্য, ঠিক আছে। তাহলে তোমরা এটা বের করবে। এখন চলো তাহলে কি দেখি, এখন দিচ্ছে যে 4 নম্বর, একটি শহরের ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করার ভাড়া সংযোজন করা হয়। মানে নির্দিষ্ট ভাড়া একটা ফিক্সড আছে, যেমন অত কিলোমিটার গেলে অত টাকা, ঠিক আছে। এছাড়াও তার দূরত্ব অতিক্রম করার ভাড়া সংযোজন করা হয়, ঠিক আছে। বা এরকম হতে পারে যে একটা নির্দিষ্ট ভাড়া মানে একবার উঠলে তার ভাড়াটা ফিক্সড আছে, আর প্রতি দূরত্ব অনুসারে 5 কিলোমিটার গেলে এত টাকা, 10 কিলোমিটার গেলে এত টাকা, দূরত্ব অনুসারে তার ভাড়াটা বেশ কম হয়, ঠিক আছে। 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 105 টাকা এবং 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 155 টাকা ভাড়া দিতে হয়, ঠিক আছে। নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া নির্ণয় করো। নির্দিষ্ট ভাড়া কত ছিল এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া কত ছিল, পারবে কি? পারবো। কিভাবে পারবো চলো করে দেখি। এরপরে কি আরো বলছে, একজন লোক যদি 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে মোট কত টাকা ভাড়া দিতে হবে। খুব ইজি, এটা কিন্তু আমরা সলভ করবো। আমি আগে বলছিলাম যে এটা সলভ করে দেবো না, এটা সলভ করে নেবো, ঠিক আছে। তাহলে চলো দেখি, আমরা কি ধরি নির্দিষ্ট যে ভাড়া সেটাকে আমরা x ধরে নিই, তা কি বলবো, ধরি নির্দিষ্ট ভাড়া ইকুয়াল টু x টাকা, হয়ে গেল নির্দিষ্ট ভাড়া। সে যে একবার গাড়িতে উঠতে বা তার গাড়িটা চড়তে যত কিলোমিটারে তুমি যাও না কেন, একটা ভাড়া নির্দিষ্ট থাকে এবং অন্য একটা ভাড়া তোমার কিলোমিটারের উপরে নির্ভর করবে। ধরো সে ফিক্সড করেছে যে তার গাড়িতে যে উঠুক না কেন তাকে 10 টাকা দিতেই হবে। 10 কিলোমিটার যাক, 20 কিলোমিটার যাক, 25 কিলোমিটার যাক, তাকে প্রথমে 10 টাকা দিতে হবে। এরপরে সে যদি 10 কিলোমিটার যায় তাহলে সেই অনুসারে তার ভাড়া যত হবে দিতে হবে। 15 কিলোমিটার গেলে 15 কিলোমিটার, মানে বুঝতে পারছো তো, এরকম কথা। তাই আমরা বলে নিলাম ধরি নির্দিষ্ট ভাড়া যেটা সেটা হলো x টাকা এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া, ঠিক আছে, প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া y টাকা এবং প্রতি কিলোমিটার দূরত্ব y টাকা, ঠিক আছে। তাহলে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 105 টাকা এবং 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 155 টাকা, ঠিক আছে। বা 10 কিলোমিটার যখন সে দূরত্ব অতিক্রম করেছিল, 10 কিলোমিটার যখন দূরত্ব অতিক্রম করেছিল সে, তাহলে প্রতি কিলোমিটার যদি y টাকা দেয় তাহলে 10 কিলোমিটার গেলে 10y দেবে এবং সাথে সাথে যেহেতু সে ওই গাড়িতে বসেছিল তাকে কি দিতে হবে, x টাকাও দিতে হবে, মানে এই যে ফিক্সড টাকাটা। তাহলে আমরা কি বলবো, প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে কি বলছে, 1 কিলোমিটার যদি y টাকা হয় তাহলে 10 কিলোমিটার যদি কোনো একজন মানুষ যায় তাহলে তাকে কত দিতে হবে, 10y, 10y, y কে 10 দিয়ে পূরণ। সাথে সাথে যে এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, তাকে আরও কি দিতে হবে, ফিক্সড একটা যে ভাড়া, নির্দিষ্ট ভাড়া x দিতে হবে এবং এই সব মিলে সে কত টাকা দেয়, সে দেয় 105 টাকা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এ হয়ে গেল আমাদের 1। আর কি বলছে, এবং যদি 15 কিলোমিটার দূরত্ব কেউ অতিক্রম করে তাহলে তাকে কি দিতে হয়, 155 টাকা। তাহলে 1 কিলোমিটার যদি y টাকা লাগে তাহলে 15 কিলোমিটার কি লাগবে, 15y, এবং সাথে সাথে আরও কি দিতে হবে, তাকে আরও x টাকা দিতে হবে। এই যে এখানে যেভাবে দিচ্ছিল x, এখানেও আরও x টাকা তাকে দিতে হবে, কারণ তার ফিক্সড গাড়িতে ওঠার জন্য তাকে একটা অ্যামাউন্ট দিতে লাগে।
আর এই সর্বমোট মিলে সে কত টাকা দেবে? 155 টাকা। ভেরি সিম্পল। এখন আমরা সলভ করে এক্স এবং ওয়াই পেয়ে গেলে নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া বের করে নেব। তাহলে আমরা কি করব? এই দেখো, দুইটা থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ঠিক আছে, করতে পারি। কিন্তু এটা করব না, আমি এটা করব, কারণ কি এখানে যে ছোটো নাম্বারটা আছে। তাহলে আমরা কি বলি? সমীকরণ 1 থেকে কী করতে পারি? এক্সকে এক পাশে রেখে দিলাম, এদিকে 105 হয়ে গেল, আর -10y, মানে এক্স তার জায়গায় থাকলো, 105 এদিকে থাকলো, এবং এই 10কে ডান দিকে নিয়ে গেলাম, তাই মাইনাস হয়ে গেল। মানে এটাকে আমরা কি দিয়ে দেবো? 3 নম্বর। এখন কি করব? এক্স এর মান আমরা 2-এ বসিয়ে দেব, 2-এ বসাই, সিম্পল। এক্স এর মান যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসাই, এক্স এর জায়গায় সেই মানটা রেখে দিতে হবে, তাহলে কি হবে? 15y প্লাস এক্স এর জায়গায় 105 মাইনাস 10y, এরকম তো, ইকুয়াল টু কত হবে? 155। ব্র্যাকেট কেন দিলাম? কারণ এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্রবলেম হতো। প্লাস আছে, যদিও জানি আমি ব্র্যাকেট দেওয়া লাগে না, কিন্তু এরপরে আমি দিচ্ছি, কারণ এই এক্সের জায়গায় যেহেতু এই দুইটা আলাদা আলাদা পদ এসে যাচ্ছে, কিন্তু এক্স তো শুধু একটা জিনিস ছিল, তাই আমি এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে এই সম্পূর্ণটা এক জিনিস, ঠিক আছে। যদি এরকম না, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত আমি যদি ব্র্যাকেট না দিতাম, ঠিক আছে। তাই তোমাদের সতর্কতার জন্য আমি এভাবে দিচ্ছি যে এখানে যেহেতু এক্স একটা জিনিস, তাই এই দুইটাকে আমরা একটা বোঝাতে এক্স ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে। এখন কি হবে? 15y প্লাস 105 মাইনাস 10y ইকুয়াল টু 155, ঠিক আছে। এখন 15y মাইনাস 10y কত হবে? 5y, জানি আমরা, বড়টার জন্য প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 10 গেলে 5y, আর এদিকে থাকবে 155। এখন কি এদিকে বাম দিকে ছিল 105, সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? -105। এখন কি এমপ্লয়েস 5y ইকুয়াল টু 155 থেকে 105 বিয়োগ হলে 50 থাকবে, তাহলে y কত হবে? y ইকুয়াল টু 50/5, 5 একে 5, 5 10 50, মানে 10। এই যে y পেয়ে গেলাম। y কি ছিল আমাদের? প্রতি কিলোমিটার ভাড়া, ঠিক আছে। চলো এখন আমরা এক্সটা বের করে নিই, ঠিক আছে। আমার এই y এর মান এখন কোথায় বসাতে হবে? আমাদের 3-তে বসাতে হবে। তাহলে y এর মান 3-এ বসালে কি হবে? 3-তে কি ছিল? x ইকুয়াল টু 105 মাইনাস 10 ইন্টু y, আমরা বলবো 10 ইন্টু 10, কারণ y এর জায়গায় 10 দিয়ে দেবো, 10 ইন্টু 10 কী হবে? 105 মাইনাস 100 ইকুয়াল টু 105 থেকে 100 বিয়োগ হলে 5, মানে তার গাড়ি দিয়ে এক্স মানে কি আমরা কি বলছিলাম? নির্দিষ্ট ভাড়া। মানে তুমি যত কিলোমিটারে যাও না কেন, যদি তার গাড়িতে ওঠো, তাকে 5 টাকা প্রথমে দিতে হবে, এরপরে তোমার কিলোমিটার অনুযায়ী তুমি তাকে ভাড়া দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে প্রশ্নটা কি করেছিল? নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া নির্ণয় করো। আমরা বলবো অতএব নির্দিষ্ট ভাড়া কি? নির্দিষ্ট ভাড়া কত? 5 টাকা সাধারণ, ইকুয়াল টু 5 টাকা, এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া ইকুয়াল টু কত টাকা? প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে কত লাগে? 10 টাকা। মানে তুমি যদি 100 কিলোমিটার যাও তাহলে তোমার দিতে হবে 1000 টাকা, ঠিক আছে। তাই এই দুটো পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বলছে একজন লোক যদি 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে? 25 কিলোমিটার হলে 1 কিলোমিটার 10 টাকা, 25 কিলোমিটার 250 টাকা, এবং সাথে সাথে তাকে আরও 5 টাকা গাড়ির নির্দিষ্ট ভাড়া হিসাবে তাহলে কত দিতে হবে? 255 রুপিস দিতে হবে, ঠিক আছে। তাহলে সেটা আমি এখানে করিয়ে দিই, বা চলো একটু এটা ক্লিন করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে 25 কিলোমিটার অতিক্রম করতে হলে ভাড়া দিতে হবে 25 কিলোমিটার, অতএব 25 কিলোমিটার
দূরত্ব অতিক্রম করতে হলে খুব ইজি, দূরত্ব অতিক্রম করতে হলে ভাড়া দিতে হবে কত? ভাড়া দিতে হবে কত? 25 ইন্টু 10 প্লাস 5। ঠিক আছে, 25 কিলোমিটার কত করে? 10 টাকা করে। আর কত নির্দিষ্ট ভাড়া? 5 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে? 250 প্লাস 5 ইকুয়াল টু 255 টাকা। ঠিক আছে, এ হয়ে গেল। এখন তাহলে 5 নম্বর কি? 5 নম্বর বলছে যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান অত হয়। যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান অত হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। খুব সিম্পল। আমি এখন কি করব? এখন তোমাদেরকে এজ ইট ইজ কিছু লিখে দেবো না, এই অঙ্কটা আমি এভাবে বলে দেবো। ঠিক আছে, তোমরা শর্টকাট বুঝে নেবে, মানে একটু তোমাদের আইডিয়া তোমরা ইউজ করবে। কি বলছে দেখো, যদি একটি ভগ্নাংশের শেষে কি জিজ্ঞেস করছে? ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা জানি ভগ্নাংশ নির্ণয় করতে হলে তার লব একটা দিতে হয়, তার হর একটা দিতে হয়। মানে লব এবং হর আমাদের জানা নেই, এই কথা তো। তাহলে ঠিক আছে, তোমরা বলবে দড়ি ভগ্নাংশটির লব, লব মানে উপরেরটা তো, লব ইকুয়াল টু এক্স, হর ইকুয়াল টু ওয়াই, হয়ে গেল। ঠিক আছে, এখন প্রশ্ন মতো বলবে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দিচ্ছে যে যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয়। ঠিক আছে, বা এই অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেওয়ার আগে তোমরা বলবে যদি লব এবং হর হয় তাহলে ভগ্নাংশটি কি হবে? তোমরা বলবে ভগ্নাংশটি হবে, যদি লব উপরে যাবে এবং ওয়াই নিচে থাকবে, এরকম তো থাকবে ভগ্নাংশ। ঠিক আছে, এখন বলবে যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দিচ্ছে, বলছে যদি লব এবং হর উভয়ের সঙ্গে আমরা 2 যোগ করি। ঠিক আছে, মানে কি, লব মানে উপরের, তার সঙ্গে 2 যোগ করলাম, হর তার সঙ্গে 2 যোগ করলাম, তাহলে কি করে? তাহলে ভগ্নাংশটির মান, এই যে সমস্ত আরেক যে ভগ্নাংশ হবে সেটা কি হবে? 9/11। তাহলে সেটা 9/11 সমান হবে। এই তোমরা একটা পেয়ে যাবে। এরপরে বলছে যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5/6 হবে। তোমরা এবং বলবে লবের সঙ্গে, এই যে লব ছিল তার সঙ্গে যদি 3 যোগ করি, হরের সঙ্গেও যদি 3 যোগ করি, তাহলে ফলটা কি হবে? 5/6 হবে। এই 2 হয়ে গেল। ঠিক আছে, এখন তোমরা এটা করবে। এটা করতে তোমাদের একটু প্রবলেম হবে, বলবে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান কীভাবে বের করবো? এই তো কিছু না, আমি আরও একটা হিন্ট দিয়ে দিচ্ছি। সময় আছে, আমি করে দিতে পারি, কিন্তু না, আমি তোমাদের উপর স্ট্রেস দিচ্ছি যে এটা তোমরা করো। ঠিক আছে, কেন? দেখো এখানে কিছু না, তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবে, তাহলে এটা সিম্পল হয়ে যাবে। যেমন 11 ইন্টু এক্স, 11x প্লাস 11 ইন্টু 2 22 ইকুয়াল টু 9 ইন্টু ওয়াই, 9y প্লাস 9 ইন্টু 2 18। এই হয়ে যাবে কি 11x, এই ওয়াইকে এদিকে নিয়ে আসো, 9y ইকুয়াল টু, এখানে ছিল 18, 22কে এদিকে নিয়ে যাও, -22 হবে। তাহলে 11x মাইনাস 9y ইকুয়াল টু -4 হয়ে যাবে। এই একটা সমীকরণ পেয়ে যাবে। ঠিক তেমনি এটাও যদি তোমরা এরকম কোনাগুনি করো, 6 ইন্টু এক্স, 6x প্লাস 18, ইকুয়াল ডান দিকে কী হবে? 5y প্লাস 15। এরপরে এদিক সেদিক করলে এরকম পেয়ে যাবে। মানে আগে আমাদের যেরকম ছিল সেরকম হয়ে গেল। এরপর তো করতে পারবে। এরপরে এখান থেকে কিসের মান আসবে? তোমাদের এক্স এর মান আসবে এবং ওয়াই এর মান আসবে। তোমাদেরকে জিজ্ঞেস করছে যে ভগ্নাংশটি কি নির্ণয় করো। তোমরা এখানে কি বলছিলে? ভগ্নাংশটি x/y, তো তাহলে x এর মান ধরে নাও তুমি কি পেলে? 5। y এর মান ধরে নাও তুমি কি পেলে? 8। ধরে নাও, যে কোনো জিনিস হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে উপরে 5, নিচে 8, 5/8। পারবে তো? আমি তো অলরেডি সব বুঝিয়ে দিয়েছি, সমীকরণও বানিয়ে দিয়েছি, এখানে একটা করিয়ে দিয়েছি, এরপরে সলভ কীভাবে করতে হবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করে পারবে। এখন চলো শেষেরটা দেখে নিই। শেষেরটা কি বলছে দেখো, 3-6 নম্বর বলছে যে 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। জ্যাকব একজন মানুষ, 5 বছর পরে তার ছেলের বয়সটা তার বয়সের 3 গুণ হবে। মানে তার বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল।
আর এখন থেকে 5 বছর যদি আগে চলে যাই তাহলে তার বয়স তার পুত্রের বয়সের কত গুণ ছিল? 7 গুণ ছিল। খুব ঠিক আছে, তাহলে বর্তমান বয়স নির্ণয় করো। এটা কি কোনো প্রশ্ন? আমরা তো অলরেডি করেছি। তোমরা বলবে জ্যাকবের বর্তমান বয়স, করিয়ে দেবো কি? একটা দুইটাতে হোমওয়ার্ক করে নাও, ঠিক আছে, ভালো হবে। জ্যাকবের বর্তমান বয়স কি? X বছর। তার পুত্রের বর্তমান বয়স কি? Y বছর। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দিচ্ছে? জ্যাকবের 5 বছর পর জ্যাকবের যে বয়স হবে, তাহলে 5 বছর বর্তমান বয়স X হলে 5 বছর পর তার বয়স কত হবে? X + 5 জ্যাকবের বয়স। তার পুত্রের বয়সের কত গুণ হবে? তার পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পুত্রের বয়স 5 বছর পর কত হবে? Y + 5। বর্তমানে Y হলে 5 বছর পর Y + 5, এবং সেই পুত্রের বয়সের কত গুণ হবে? জ্যাকবের বয়স 3 গুণ। এই হলো 3 দিয়ে পূরণ। এটাকে যদি একটু সলভ করো তাহলে এখানে একটা ইকুয়েশন পেয়ে যাবে, যেমন X + 5 = 3Y + 15। আর কি হবে? X - 3Y = 15 - 5। এরকম X - 3Y = 10 পাবে। ঠিক আছে, এই একটা পেয়ে যাবে। আর কি বলছে? আর বলছে 3 বছর, সরি মানে 5 বছর পর তো বলতাম, 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের কত গুণ ছিল? 7 গুণ ছিল। এটা তো পর ইউজ করেছিলাম, তাই প্লাস। পূর্বে হলে কি হবে? পূর্বে হলে হবে X - 5। জ্যাকবের এখন বয়স থেকে 5 বছর পিছনে চলে গেলাম, আর তার পুত্রের বয়স এখনের বয়স থেকে 5 বছর পিছনে চলে গেলাম মাইনাস করে। এবং কি বলছে? জ্যাকবের বয়স তার পুত্রের যে বয়স 5 বছর আগে সেটার কত গুণ ছিল? সেটা 7 গুণ ছিল। তাহলে এই 7 গুণ তার পুত্র বয়সের, আর তার বয়স সমান ছিল, একই ছিল। এরকম এটা দেখো তোমরা এরকম সলভ করে আরো একটা ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, যেটা হবে তোমাদের 2। এই 1 এবং 2 সলভ করবে, X এবং Y এর মান পেয়ে যাবে। তাহলে X ছিল জ্যাকবের বর্তমান বয়স, Y ছিল তার পুত্রের বর্তমান বয়স। এই যে শেষে জিজ্ঞেস করছে তাদের বর্তমান বয়স কি। বুঝেছ? শেষের দুইটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আর প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে চলো আজকে এখানেই যাবো। টাটা, বাই বাই।